54 বছরে যদি রাজনীতিবিদরা এদেশকে কিছু না দিতে পারে তাহলে তো এদেশ আজকে ব্রিটিশের পরাধীনতে থাকতাম, পাকিস্তানের পরাধীনতে থাকতাম। আজকে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থাকতো, তাই না? আজকে বাংলাদেশে এডুকেশন সেক্টরে, আপনার হেলথ সেক্টরে, ইভেন আপনাদের এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো এসেছে, ভালো ভালো যে পরিবর্তনগুলো এসেছে, রাজনীতিবিদরা আপনার এই সমস্ত পরিবর্তনের জন্য ক্রেডিট ক্লেইম করতেই পারে হুম, এবং এটা আপনার দায়িত্ব। ক্রেডিট ক্লেম করার ওখানে কিছু নেই। আবার যত ডিসক্রেডিট যদি মনে করেন সেগুলোও কিন্তু রাজনীতিবিদদের ঘাড়ে নিতে হবে। আমি হান্নান মাসুদ এই এই কথার সাথে এখন তিনি যে কথা বলছেন সেটা যদি তাকে এস্টাবলিশ করতে হয় তাহলে একটা তো রাজনৈতিক দল তাকে খুলতে হবে। যদি গণতন্ত্র মানেন, যদি রাজনীতি মানেন, যদি দেশ মানেন, তাহলে আপনাকে একটা রাজনৈতিক দল খুলতে হবে। সেই রাজনৈতিক দলের আপনার যে ম্যানিফেস্টো থাকবে, যে কথাগুলো এখন বলছে, সেই ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে গেলে জনগণ তাদেরকে যদি নির্বাচিত করে, অবশ্যই সে তারা তাদের মতো করে দেশটা পরিচালনা করবে। এ হুম, ব্যাপারে কারো বাধা থাকলে সেই আবার ফ্যাসিস্ট হবে। এখন একটা বক্তব্য যে এই যে ট্রমাটাইজড যে জেনারেশন। জেনারেশন, আমি জেনারেশনকে কখনোই ট্রমাটাইজ বলি না। তারা যদি ট্রমাটাইজ হতো তাহলে তো 24-এর গণ অভ্যুত্থান হতো না। হতো 24-এর গণ অভ্যুত্থান কি আপনি মনে করেন যে কোটা সংস্কার আন্দোলন যদি সরকার মেনে নিত, সরকার যদি চাকরি দিয়ে দিত, তাহলে কি আপনি মনে করেন হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো। কারণ তখনও রাজনৈতিক সংগঠনগুলো মাঠে ছিল, লড়াই করছিল। রাজনৈতিক দলগুলো 2012 সাল থেকে কন্টিনিউয়াসলি এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে, হুম, সবাইকে ডেকেছে। কেউ তখন আসছে, কেউ আসেনি। বারবার ডাকছে, আসছে কেউ, কেউ আসেনি। 24-এ যখন সবাই এলো হুম, তখন হাসিনা পালিয়ে গেল, তাই তো? এখন একটা বক্তব্য, স্যার একটা কথা সুন্দর বলছে যে ফিউটাইল এক্সারসাইজ। এই যে সংস্কার প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব বললেন, যদি রাজনীতিবিদরা না মানে তাহলে আমি এই সংস্কার গ্রহণ করব না। হুম, ধরেন রাজনীতিবিদরা মানল না, তাহলে স্যারের কথা তো ঠিক যে আপনি এই নিষ্ফল কাজটা করলেন কেন, এত সময় ব্যয় করলেন কেন? এত সময় ব্যয় করে বাংলাদেশের জনজীবনকে একটা অরাজনৈতিক সরকার যে বিপন্ন করে তুলেছেন, আমাদের বিপ্লবকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ মানে নষ্ট করছেন, তাই না? এই জনজীবন বিপন্ন অমক কিছু, তারপরে আপনার আইন শৃঙ্খলার অবনতি। সুতরাং এই যে আপনার অনুর্বর একটা চিন্তা, আপনার ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন, দুটো ডেট দিয়েছেন উনি নির্বাচন শেষ করার জন্য, দুটো হুম, ডেট দিয়েছেন। বলছেন তার মধ্যে যদি সংস্কার প্রস্তাব রাজনীতিবিদরা না মানে তাহলে আমি সেই সংস্কার যাব না। তাহলে এটা নিষ্ফল কাজ হবে না? এটা হুম, নিষ্ফল কাজ হবে তো। আর একটা কথা, আমার এখানে একটা নতুন একটা প্রশ্ন আমি উত্থাপন করতে চাই। এ জায়গায় ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার আছেন, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। যে স্যার, আমরা যারা রাজনীতি করে কি জন্য মানুষ? আসলে আলটিমেটলি যত কথা বলেন ক্ষমতা তো। রাজনীতির আরেক নামই তো ক্ষমতা। হুম, সেই ক্ষমতা অ্যাচিভ করার উদ্দেশ্য ওয়ে হলো নির্বাচন। তাই না? হুম, সুতরাং আমরা যদি নির্বাচন চাই তাহলে তো আমরা কোনো খারাপ কথা চাচ্ছি না। হুম, কারণ আমাদের রাজনীতি মানে যদি ক্ষমতা হয়, মানে ইন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় যদি রাজনীতি মানে অনেক কথার মধ্যে সামারাইজ করলে ক্ষমতা। এখন সেই ক্ষমতা গ্রহণ করার পরে আপনি যদি আমাকে নিয়ম বেঁধে দেন, আপনি 20, 10, 11, 2 বছর আগে, 1.5 বছর আগে একটা নিয়ম বেঁধে দিলেন যে এই নিয়মে তোমাকে চলতে হবে। এইটা কোনো ঠিক, তার মানে কি ওই যে ক্ষমতা এগুলো তাকে আপনি হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে বলছেন। যে ক্ষমতা আহরণ করে তিনিই কিন্তু নিয়ম প্রণয়ন করেন হুম, এবং তার নিয়ম যদি আপনার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়, হুম, সরকারও প্রত্যাখ্যাত হয়ে গেল। এখন আমার বক্তব্য যে সরকার আগে না আইন আগে? আইনটা আগে হবে না সরকারটা আগে হবে? কোনটা আগে হবে? আইন করার পরে যদি সরকার পরিচালনা করে, দেখা যাচ্ছে যে ওই আইন এই সরকার চলতে পারবে না। প্রত্যেকটা পার্টির একটা ইডিওলজি থাকে, প্রত্যেকটা পার্টির একটা কর্মসূচি থাকে, প্রত্যেকটা পার্টির একটা ম্যানিফেস্টো থাকে। সেইটা জনগণের কাছে দেই, সেই ম্যানিফেস্টো, সেই ইডিওলজি সে অ্যাপ্লাই করবে, এটাই নিয়ম। হুম, এখন দেখা যাচ্ছে আপনি এমন একটা সেট অফ রুলস দিলেন যা দিয়ে আমি কখনোই আমার কর্মসূচি, আমার ইডিওলজি আমি সমাজে স্থাপন করতে পারবো না।
সেজন্য আমার স্যারের কাছে প্রশ্ন, স্যার যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানী, স্যার আইন আগে না সরকার আগে, নির্বাচন আগে, কোনটা? এটা একটা স্যারের কাছে প্রশ্ন, আমি জানি না উত্তরটা স্যারই দিবেন। আর একটা কথা হলো যে যে দেখেন 54 বছরে এই বাংলাদেশের যা কিছু উন্নতি হয়েছে রাজনৈতিক দলগুলোই করেছে, তাই না? হুম। আজকে যে আমাদের বৈষম্য বিরোধী ভাই, তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন, নাগরিক কমিটি, তারাও তো রাজনৈতিক ব্যক্তি, তাই না? এখন তো তারা রাজনৈতিক অঙ্গনে এসছে। সুতরাং তারা যে গণ অভ্যুত্থানের উপসংহার টানলো এবং তারা যে বিভিন্ন রকম সমাজের পক্ষে মনে করেন প্রোক্লেমেশন অফ রেভুলেশন একটা ডিক্লেয়ার করবে, বললো না? প্রোক্লেমেশন অফ রেভুলেশন ডিক্লেয়ার করবে। আমরা তো অধীর আগ্রহে বসে আছি যে কি ডিক্লেয়ার করে দেখি, তাই না? যেহেতু প্রোক্লেমেশন অফ রেভুলেশনটা 5ই আগস্টের আগে সাধারণত হয়, কারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা যেটা ছিল সেইটাকে আপনি যদি 5 মাস পরে প্রকাশ করেন, তখন সেটাকে ম্যানুফ্যাকচার মনে হয়, ম্যানুপুলেট মনে হয়, তাই না? স্বাভাবিক। সেজন্য আমি বলছি যে আপনারা যারা কথা বলছেন, আপনারাও কিন্তু রাজনৈতিক একটা উপাদান। সুতরাং রাজনীতিবিদদের দিকে যদি এইভাবে বলেন, তাই তো আপনি নিজের দিকেই বললেন। কারণ দেশটা তো আর যাই হোক পলিটিক্যাল সায়েন্স হিসেবে রাজনীতিবিদ্যাই চালাবে, অরাজনৈতিক কোনো লোক তো চালাবে না, চালাবে? আর 53 বছরে এই দেশে এত ব্যাপক সংস্কার হয়েছে বিধায় তো আজকের ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই আজকে মন্ত্রী হতে পেরেছে। তখন তো এনজিও কর্মী হতো, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো, বা একটা কিছু হতো। আজকের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এই রাজনীতিবিদদের তৈরি করেছে সময়ের প্রয়োজনে, উপযোগিতার খাতিরে। সেজন্য তারা মন্ত্রী হয়েছেন। অতএব এই ধরনের কথাগুলোকে আমার কাছে প্যারাডক্সিক্যাল মনে হয় যে কি এটা কি হইল যে 54 বছরে আমরা দেশকে কিছু দিতে পারিনি এবং জেনারেশন ট্রমাটাইজ, তাই তো বাংলাদেশের সামনের ভবিষ্যৎ অন্ধকার। ট্রমাটাইজ জেনারেশন সামনে আগাবে কি করে?